কেমন হচ্ছে এবারের বাজেট, সংকট উত্তরণের বাজেটে সরকারের চ্যালেঞ্জগুলো কি, এসব জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন অতিথি যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যুক্ত রয়েছেন। আমরা তার কাছ থেকে একটু বাজেট প্রতিক্রিয়া জানতে চাই। ডক্টর দেবপ্রিয়, স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর সংবাদে। আমরা আসলে আপনার কাছে যেটি জানতে চাইব যে এরই মধ্যে বাজেটের তথ্য পরিসংখ্যান জানতে পেরেছেন, সব মিলিয়ে মোটা দাগে এবারের বাজেটের যে ফোকাস হওয়া উচিত ছিল সেটি আসলে সংকট উত্তরণে কতখানি গুরুত্ব পেল বলে মনে করছেন? দেখুন, বাজেটের তো এবারের মূল লক্ষ্য ছিল যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখা বা আনা, এবং সেটার কথা বারবার বলেছেন। কিন্তু তারপরেও কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে একটি পথরেখা দরকার, সেই পথরেখাটিকে সম্পূর্ণভাবে আমাদের কাছে স্পষ্ট হয়নি। আমরা লক্ষ্য করছি যে একদিকে বলা হচ্ছে যে প্রবৃদ্ধি কম হবে, কিন্তু প্রবৃদ্ধি কম হলে আপনার যেখানে কর্মসংস্থানের ক্ষেত্রে যে আঘাতটা আসবে, এবং তাছাড়া আপনার একই রকম ভাবে যে পরোক্ষ কর যেভাবে বড় করা হয়েছে, সেইটা এটার ফলে জীবনমানের উপর কি আঘাত হবে সেটা এখনো কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। সেহেতু সেই দিক থেকে একটু বিপরীতমুখী মনে হতে পারে আর কি। যে জিনিসটি আরো বুঝার ব্যাপার সেটা হলো, সরকার বলছে যে তারা সুরক্ষা কর্মসূচিকে সম্প্রসারণের মাধ্যমে বা আপনার বার্ষিক আপনার ওএমএস বা পরিবার ভিত্তিক কার্ড ইত্যাদির মাধ্যমে করবে, কিন্তু কর্মসংস্থানের কিন্তু বিকল্প নাই। সেহেতু কর্মসংস্থানের দিক থেকে যদি বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ, যেটাকে খুব বেশি উচ্চ লক্ষ্যমাত্রায় রাখা হয়নি, সেইটা একটা বড় বিষয় হিসেবে কিন্তু শেষ বিচারে আসবে। আর যেটা দেখা যাচ্ছে যে আপনার সরকারের যে সুদের ব্যয়, সরকারের যে ভর্তুকি ব্যয়, সরকারের যে আমলাদের যে ভাতা এবং বেতন, এগুলি দেওয়ার পরে প্রায় কোনো টাকাই থাকছে না বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্থায়নের জন্য। ওটার জন্য আমাদের আবার অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ নেওয়ার জন্য প্রয়োজন করবে। সেহেতু পরিস্থিতির জটিলতা কিন্তু কাটছে না, এবং বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতার নেতৃত্ব কিরকম ভাবে আগামীতে আসবে সেটা দেখা যাবে। সবচেয়ে বড় যেটা সমস্যা দেখা দিবে সেটা হলো যে এই বাজেটের অন্যান্য সংখ্যার উপর আস্থা রাখার ক্ষেত্রে কিছুটা সংশয় দেখা দিবে। বিশেষ করে সংশয় দেখা দিবে সরকার যখন বাজেটে কালো টাকা সাদা করার 15% হারে আপনার কর দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, এবং সেই আয় আদৌ দুর্নীতিমুক্ত কিনা সেটার ব্যাপারে কোনো প্রশ্ন করবে না যখন বলছে, তখন এটা একটা বিরাট বিষয় হিসেবে আগামীতে আসবে। এবং লোকজনকে এত বেশি কর আগামীতে যে দেওয়া হবে, তার ন্যায্যতা নিয়ে মানুষ তার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলবে। জি, ডক্টর দেবপ্রিয়, করের বিষয়ে আসলে জনগণকে কতটা স্বস্তি দেওয়া হয়েছে বলে মনে করেন? করের ব্যাপারে জনগণ স্বস্তি পায়নি। কারণ হলো যে ধরনের কর প্রস্তাব করা হয়েছে তা ব্যাপকভাবে পরোক্ষ করকে বৃদ্ধি করবে। সেটা আপনার ভ্যাটের ক্ষেত্রে হোক বা আপনার অন্যান্য উৎসে করের অন্যান্য ব্যবস্থার ক্ষেত্রে হোক ইত্যাদি। আর কিন্তু অপরদিকে আপনার করা হয়েছে যে আপনার করের যারা কর দেয় তাদের উপর করের মাত্রা বাড়ানো হয়েছে। অর্থাৎ আপনি দেখুন, একদিকে কর রেয়াত দেওয়ার ন্যূনতম করের হারকে কমানো হয়নি, সেই ৩.৫ কোটি লক্ষ টাকার ভিতরে রয়েছে। আর অপরদিকে আপনি প্রান্তিক হারকে করের হারকে 25% থেকে 30% নিয়ে গেছেন। অর্থাৎ যারা কর দিচ্ছেন তারাই বেশি করে দিবেন, এটি মূল লক্ষ্যের ভিতরে পড়ে গেছে। এবং এর ভিতরে আপনার 2/3 করই আসবে পরোক্ষ করের মাধ্যমে। সেই জায়গায় কোনো সংস্কারের ব্যাপার আমরা উল্লেখ দেখছি না। সেটি আমার কাছে সবচেয়ে বড় দুশ্চিন্তার ব্যাপার। সেটা হলো যে এই সমস্ত পদক্ষেপগুলোকে দক্ষ করার জন্য, জনবান্ধব করার জন্য যে ধরনের সংস্কার, সেই সংস্কার তো দেখি না। বিশেষ করে এই আগামী দিনে বিনিয়োগ কর্মসংস্থান চালু করার ক্ষেত্রে, ব্যাংকিং খাতে সংস্কারের ক্ষেত্রে যে গুরুত্ব আমরা প্রত্যাশা করি সেটাও তো আমরা দেখলাম না। পুঁজিবাজারের ক্ষেত্রে যেটা প্রত্যাশা করি সেটাও আমরা এখন পর্যন্ত শুনলাম না। জি, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, অসংখ্য ধন্যবাদ জানাই। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনি বাজেট বিশ্লেষণ, বাজেটের পর্যবেক্ষণ তুলে ধরছিলেন, অনেক অসঙ্গতি আসলে আপনি বলছিলেন। আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।